1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড রসায়নের ইতিহাসে খুবই জনপ্রিয় একটা এক্সপেরিমেন্ট করেন, যেটা রসায়নের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই এক্সপেরিমেন্টটাকে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলা হয়, যার মাধ্যমে তিনি পরমাণুর গঠন সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবিষ্কার করেন। তো আমরা আজকে উনি এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জানবো, যে উনি আসলে কি করেছিলেন বা এক্সপেরিমেন্টটা কিভাবে করেছিলেন, এবং এখান থেকে তিনি যে পরমাণু গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দিয়েছিলেন, সে কোন লজিকের বেসিসে বা তিনি দিতে পারছিলেন, বা তিনি সেই পয়েন্টগুলো কিভাবে তুলে আনলেন এক্সপেরিমেন্ট থেকে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো শুরুতে আমরা একটু ওনার এক্সপেরিমেন্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু দেখি, যে আসলে এখানে কি ঘটনা ঘটতেছে। এরপর আমরা আস্তে আস্তে সেই পয়েন্টগুলো আমরা নিজেরা চিন্তা করে লজিক্যালি আনতে পারি কিনা সেই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, তো এখানে যদি আমরা ভিডিওটা একটু দেখি, এখানে বেশ কিছু ঘটনা ঘটতেছে। তো আমি ঘটনাটা বোঝার জন্য একটু এক্সপ্লেন করি। এখানে যে এক্সপেরিমেন্টাল যে সেটআপটা আছে, এখানে বেশ কয়েকটা পার্ট আছে। ফার্স্ট অফ অল, এই ব্লু কালার যে জিনিসটা দেখা যাচ্ছে, ভিতরে একটা গান টাইপের জিনিস, যেখান থেকে আমরা দেখতেছিলাম যে এখান থেকে কিছু পার্টিকেল ক্রমাগত বের হয়ে আসতেছিল। তো এই জিনিসটা এই জিনিসটা বা এই ব্লু যে বক্সটা আছে, এটাকে এটা জিনিসটা হচ্ছে আলফা কণার উৎস। আলফা কণার উৎস, যেটা থেকে গান দিয়ে ক্রমাগত আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে। আর আলফা কণা মানে কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+। তো এই সোর্স থেকে ক্রমাগত আলফা কণা নিক্ষেপ করা হচ্ছে, যেটা আমার এই দিক থেকে ডিরেক্টেড হয়ে এই ছিদ্র পথে এই যে একটা ফয়েল দেখা যাচ্ছে গোল্ডেন কালার, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গোল্ড ফয়েল। এটাই হচ্ছে আমাদের গোল্ড ফয়েল। এটার উপর এসে সেই আলফা কণাগুলো নিক্ষেপিত হয়ে এই গোল্ড ফয়েলের ভিতর দিয়ে প্রবেশ করতেছে। আচ্ছা, তো এই গোল্ড ফয়েলের জন্য কিন্তু আমরা শুরুতে বলছিলাম যে এক্সপেরিমেন্টের নামটাই কিন্তু হয়ে গেছে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। আচ্ছা, তো এই গোল্ড ফয়েলের কাজ কি, বা এই এক্সপেরিমেন্টে ইম্পর্টেন্সটা কি, সেটা আমরা পরে দেখতেছি। তো এটা আমাদের ফার্স্ট আমরা দেখলাম আলফা কণার একটা উৎস আছে, এরপর গোল্ড ফয়েল আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমার এই গোল্ড ফয়েলটাকে ঘিরে এখানে একটা লেয়ার দিয়ে জিনিসটা কি করা আছে, আবদ্ধ করে রাখা আছে। তো এইটা হচ্ছে আমাদের থার্ড এলিমেন্ট। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের থার্ড এলিমেন্ট, যেটা সরি আমাদের এক্সপেরিমেন্টের যে থার্ড এলিমেন্ট আছে, এইটা হচ্ছে আমাদের গোল্ড ফয়েলটাকে আবৃত করে আছে, চারপাশ থেকে ঘিরে রাখা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোরোসেন্ট স্ক্রিন স্ক্রিন এখানে অ্যাকচুয়ালি জিঙ্কের প্রলেপ দেয়া থাকে। তো এটার কাজ কি, এটা তো আমরা আসতেছি। তাহলে যে তিনটা পার্ট দেখলাম আমরা এই এক্সপেরিমেন্টাল সেটআপে, তিনটা পার্ট মিলে রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা করে। এখন আমি ভিডিওটা আবার একটু দেখি, আর তার সাথে কি ঘটতেছে এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে যদি খেয়াল করি, এখানে ক্রমাগত আমাদের এই পার্টিকেল গুলো বের হচ্ছে, এই গোল্ড ফয়েলের ভিতর আসতেছে। এরপর এই যে আমাদের গোল্ড ফয়েলটাকে আবৃত করে যে ফ্লোরোসেন্ট যে স্ক্রিনটা আছে, এটার বিভিন্ন পয়েন্টে সেই আলফা কণাগুলো এসে আঘাত করতেছে, হিট করতেছে, এবং দেখা যাচ্ছে যেখানে হিট করতেছে সেখানে কিন্তু আমরা লাইট দেখতে পাচ্ছি, আমরা আলো দেখতে পাচ্ছি। আরেকবার যদি একটু ভালো মতো খেয়াল করি, যে বিভিন্ন জায়গায় এসে পড়তেছে, এবং সেই জায়গাগুলোতে এই যে আমরা বিভিন্ন জায়গাতে যে লাইট দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা লাইট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই এক্সপেরিমেন্টটার আসলে সিগনিফিকেন্সটা কি, বা এই জাস্ট এই এতটুকু কাজ দিয়ে সে কিভাবে পরমাণু গঠনকে ব্যাখ্যা করলো, দেখি আমরা একটু চিন্তা করে জিনিসটা বের করতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে আমাদের আলফা কণার যে সোর্স ছিল, এখান থেকে যে আলফা কণাগুলো নির্গত হয়ে এই গোল্ড ফয়েলের ভিতরে এসে পড়তেছে। আচ্ছা, আমাদের এই গোল্ড ফয়েলের ভিতরে কি আছে, এখানে গোল্ডের অ্যাটম আছে বা পরমাণু আছে। তাহলে আমাদের যে আলফা কণাটা আসতেছে, সেই আলফা কণাটা এই গোল্ডের অ্যাটমের ভিতর দিয়ে বা পরমাণুর ভিতর দিয়ে
চলে যাওয়ার কথা যদি আমাদের পরমাণুর ভিতরটায়, যদি আমার পরমাণুর ভিতরে কোনো কিছু না থাকতো, আমি ধরলাম এটা হচ্ছে একটা গোল্ডের পরমাণু, আমার আলফা কণাটা আসতেছে, এসে সেই দিক থেকে ঢুকে তাহলে ভিতরে সোজা সুন্দর মতো চলে যাওয়ার কথা, যদি আমার অ্যাটমের ভিতরে বা পরমাণুর ভিতরে কিছু না থাকতো তাহলে সুন্দর সোজা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতেছি যে বেশ অনেকগুলোই সোজা চলে আসতেছে, এসে এই যে এখানে লাইট, যে লাইট ক্রিয়েট করতেছে, মানে কি যে এখান থেকে আসছে ডিরেক্ট সোজা এসে স্ক্রিনের উপর পড়ছে, এখানে আমি লাইট দেখতে পাচ্ছি, তার মানে সোজা চলে আসছে। এবং তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি যে আলফা কণা নিক্ষেপ করছিলেন, এখান থেকে দেখা গেছে যে ফলাফল যেটা দেখা গেছে যে বেশিরভাগ কণা, আলফা কণাই তার গতিপথ চেঞ্জ না করে স্ট্রেইট সোজা একদম চলে এসে আমার এই পর্দার উপর এখানে হিট করছে, জিঙ্কের উপর হিট করছে এবং সেখানে আলো দেখতে পাচ্ছি আমরা। কিন্তু কিছু কণা আছে, কিছু কণা আছে যেগুলো এই স্ট্রেট না এসে আমার এই পর্দার উপর ফ্লোরোসেন্ট স্ক্রিনের অন্যান্য বিভিন্ন জায়গায় স্ক্যাটার করে গেছে বা অন্যান্য বিভিন্ন জায়গায় বেঁকে সেখানে গিয়ে হিট করছে। যেমন আমি দেখতে পাচ্ছি, যেমন এই যে একটা কোণ এখানে স্ক্যাটার করে চলে আসছে, একটা দেখতে পাচ্ছি এইখানে এসে স্ক্যাটার করে গেছে, কিছু হয়তো এখানে এসে এই দিকে চলে আসছে, কিছু হয়তো এই দিকে চলে আসছে, কিছু ওই দিকে চলে গেছে, নানা দিকে ছড়াই গেছে কিছু কিছু আলফা কণা। এখন এখানে প্রশ্ন চলে আসে, এবং এই যে ছড়াই গেছে এটার হচ্ছে অ্যামাউন্ট এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে প্রায় প্রতি ৮,০০০-এ একটা করে আলফা কণা হচ্ছে স্ক্যাটার করে গেছে বা হচ্ছে স্ট্রেট না এসে বিভিন্ন দিকে ছড়াই গেছে। তো কোশ্চেন ইজ যে এই আলফা কণাটা কেন ছড়াই গেল? যদি আমার এই পরমাণুটা পুরো ফাঁকা থাকতো তাহলে তো আলফা কণার কখনোই ছড়ানোর কথা না, সে সোজা যাবে, সোজা স্ট্রেট এখানে চলে যাবে। এই আলফা কণাটা অন্যদিকে চলে বেঁকে যাওয়ার কারণ কি বা স্ক্যাটার হওয়ার কারণ কি? এটার একটা রিজন হইতে পারে লজিক্যালি, যদি আমি চিন্তা করি যে এখানে হয়তো কিছু একটা আছে, কিছু একটা আছে যেটাতে সেই আলফা কণা হচ্ছে এখানে হিট করতেছে বা আঘাত পেয়ে বা এখানে বাড়ি খেয়ে এখান থেকে সে বেঁকে যাচ্ছে, সোজা যেতে পারতেছে না। তার মানে পরমাণুর ভিতরে অবশ্যই কিছু না কিছু একটা আছে যেখানে আলফা কণা হিট করার কারণে সে সোজা পথে না গিয়ে অন্যদিকে বেঁকে যাচ্ছে। তাহলে কিছু একটা আছে, এটা হচ্ছে ফার্স্ট একটা পয়েন্ট, যে কিছু অবশ্যই আছে, কিছু অবশ্যই আছে এবং ভারী কিছু একটা আছে, আলফা কণার চেয়ে অবশ্যই ভারী হয়। কারণ আলফা কণার যে যদি হালকা কিছু থাকতো তাহলে তো সে তাকে নিয়ে ধাক্কা দিয়ে তাকে নিয়ে চলে যেতে পারতো স্ট্রেট। তাহলে অবশ্যই এখানে বেশ আলফা কণার চেয়ে বেশ ভারী কোনো কিছু একটা আছে যেটাতে আঘাত করে আলফা কণাটা সোজা যেতে পারে না, অন্যদিকে বেঁকে যায়। এটা হচ্ছে ফার্স্ট, আমি হচ্ছে গেস করতে পারি এই এক্সপেরিমেন্ট থেকে। সেকেন্ড কি গেস করতে পারি, যে আমি কি বললাম একটু আগে যে পরীক্ষায় দেখা গেছে প্রায় ৮,০০০-এর মধ্যে একটা কণা আলফা কণা স্ক্যাটার করে, বাকি সবই হচ্ছে সোজা চলে যেতে পারে। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের যে পরমাণুটা আছে, গোল্ডের যে পরমাণুটা আছে, যেটার কথা আমি বললাম যে আমাদের এই গোল্ডের যে পরমাণুটা আছে, এই পরমাণুটার ভিতরে তাহলে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফাঁকা, ফাঁকা থাকার কারণে সে সোজা যেতে পারছে। অর্থাৎ আমার এই গোল্ডের পরমাণুটা যদি এটা হয়, হয়তো এর জায়গায় ছোট্ট একটা কিছু আছে, ভারী একটা কিছু আছে, এই সোজা যখন যায় তখন সে এখানে বাড়ি খেয়ে বিভিন্ন দিকে স্ক্যাটার হয়ে যায় আলফা কণাটা। কিন্তু এই ছোট্ট জায়গা ছাড়া বাকি সব জায়গায় ফাঁকা, এখান দিয়ে যে যত আলফা কণা গেছে, এই দিক দিয়ে যত আলফা কণা গেছে, ওই ছোট্ট পয়েন্টটা ছাড়া অন্য দিক দিয়ে সেগুলো সব সোজা চলে যেতে পারছে। এই জন্য ৮,০০০-এর মধ্যে ৭,৯৯৯টাই সোজা চলে যেতে পারছে। একটা হয়তো গিয়ে আমার ওই পয়েন্টটাতে, ওইখানে কিছু যেটা আছে সেটাতে বাড়ি খেয়ে অন্যদিকে বেঁকে গেছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে এই ডিসিশনটা লজিক্যালি আনা যায় যে হচ্ছে আমার পরমাণুর ভিতরে তাহলে অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা, ছোট্ট একটা জায়গা আছে সেন্টারে কোথাও যেখানে কিছু একটা আছে ভারী জিনিস, যেখানে আমার আলফা কণা হিট করলে স্ক্যাটার করে, এছাড়া বাকি সব জায়গায় ফাঁকা। তাহলে এই দুটা লজিক্যাল লজিক্যালি আমরা এই দুটো পয়েন্ট এখান থেকে বের করে আনতে পারি চিন্তা করে। এই যে আমি দুইটা পয়েন্ট বললাম, এইগুলোই হচ্ছে রাদারফোর্ড তার এই এক্সপেরিমেন্ট থেকে স্বীকার্য হিসেবে নিয়ে আসছে। তাহলে আমরা যদি এক্সপেরিমেন্টটা বুঝে থাকি তাহলে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের যে স্বীকার্যগুলো, এগুলো আমাদের মুখস্থ করার কিছু নাই, জিনিসটা আমরা হচ্ছে লজিক্যালি বুঝেই আমরা হচ্ছে মাথায় রাখতে পারবো। তাহলে এখন আমরা দেখি যে রাদারফোর্ড তার এক্সপেরিমেন্ট করার পর কি কি স্বীকার্য নিয়ে আসলেন। আমরা যদি চাই খেয়াল করি এখানে, যে আমি যেটা বললাম যে 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করেন, এবং সালটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা কবে করা হয়েছে। আচ্ছা, এই মডেল অনুযায়ী তাহলে আমরা দেখি তো কি কি বলছে। মডেল অনুযায়ী দেখতেছি যে প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকে, ওই যে যেটা বললাম যে গোল্ড ফয়েলের ওই যে একটা পরমাণু যদি চিন্তা করি, ওর একটা সেন্টার আছে। এই সেন্টারকে নাম দেওয়া হয়েছে, রাদারফোর্ড নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। এটা নাম দেওয়া হয় হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে যেটা বলছি যে ওখানে অবশ্যই একটা ভারী কিছু আছে যেখানে আলফা কণা হিট করলে সে বেঁকে যায়। তাহলে ওখানে কি আছে? সেইখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন সেখানে একত্রে অবস্থান করে। তাহলে নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। আচ্ছা, আর
এই নিউক্লিয়াসের বাইরে, এই সেন্টারের বাইরে, যেমন আমরা ওইটা যদি গোল্ডের অ্যাটমটা চিন্তা করি, তাহলে এর সেন্টারে এই যে এখানে পুঞ্জীভূত হয়ে আছে ভারী একটা জিনিস, কি কি জিনিস এখানে আছে? আমাদের এখানে আছে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। আর এর বাইরে চারদিকে ঘুরতেছে হচ্ছে ইলেকট্রন। এর চারদিকে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ঘুরে। যেহেতু ইলেকট্রনের ভর হচ্ছে খুবই কম, আমরা যদি আমাদের পরমাণুর যে একদম বেসিক যে এলিমেন্ট গুলো, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে আমরা জানি ইলেকট্রনের ভর কিন্তু প্রোটন নিউট্রনের চেয়ে অনেক অনেক কম, এবং এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, নেগলিজিবল ভর, নেগলেক্ট করতে পারি। এবং কত ভর এটাও কিন্তু আমাদের জানা আছে যে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, খুবই 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 ছোট্ট ভর। আর প্রোটন নিউট্রনের ক্ষেত্রে আমরা জানি এই ভরটা ইলেকট্রনের যে ভর তার চেয়ে বেশ বড়, ভ্যালুগুলো সিগনিফিক্যান্ট, ওগুলোকে নেগলেক্ট করার সুযোগ নেই। তাহলে এই ইলেকট্রনের ভর যেহেতু তুলনামূলকভাবে খুবই কম, তাই পরমাণুর ভর মূলত প্রোটন আর নিউট্রনের ভর দিয়েই নির্ধারিত হয়। প্রোটন ও নিউট্রন মিলে যে ভর হয় সেটাই আমরা পরমাণুর ভর বলে বিবেচনা করি, ইলেকট্রনের ভরকে আমরা বিবেচনা করি না। তাহলে আমাদের এই যে শিকার যে প্রথম যে পয়েন্টটা, যে হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র থাকে, এটাকে নিউক্লিয়াস বলে, তার ওই কেন্দ্রে হচ্ছে প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, যেটা ভর খুবই কম। এই ভর কম হওয়ার কারণে ইলেকট্রনে কিন্তু আলফা কণা হিট করে ডিফ্লেক্ট হচ্ছে না বা স্ক্যাটার হচ্ছে না। স্ক্যাটার হচ্ছে যখন সে সেন্টারে ওই নিউক্লিয়াসকে আঘাত করতেছে তখন। আচ্ছা, 2 নম্বর কি বলছে? নিউক্লিয়াস আকারে অত্যন্ত ক্ষুদ্র। আকারে অত্যন্ত ক্ষুদ্র, এটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পারছি। কারণ এই নিউক্লিয়াসটা সেন্টারে যেটা আছে সেটা যদি সাইজ বড় হইতো, তাহলে কিন্তু আলফা কণা আরো অনেক বেশি স্ক্যাটার হইতো, কারণ অনেকটুকু জায়গাতে সে হচ্ছে বাধা পেত এবং সেখানে বাড়ি খেয়ে সে বিভিন্ন দিকে ছড়াই যেত। কিন্তু আমরা দেখছি আলফা কণা স্ক্যাটার হয় খুবই খুবই কম, 8,000 একটা। তার মানে সেন্টারে যে ভারী জিনিসটা আছে এটার সাইজটা খুবই খুবই ছোট, অত্যন্ত ক্ষুদ্র। এবং নিউক্লিয়াসের বাইরে পরমাণুর ভেতরের অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা, এটা আমরা এক্সপেরিমেন্ট থেকে লজিক্যালি বুঝতে পারছি। আচ্ছা, এরপর থার্ড স্বীকার্য কি বলছে? রাদারফোর্ড বলছে সৌরজগতে যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে, পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে সেভাবে ঘুরে। আচ্ছা, যেমন ফার্স্ট পয়েন্টটা ছিল আমাদের, বলছিল কেন্দ্রে আমাদের নিউট্রন প্রোটন আছে, যেটাকে আমরা হচ্ছে নিউক্লিয়াস বলতেছি, এবং চারপাশে ইলেকট্রন আছে। এই যে চারপাশে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কিভাবে আছে সেটা বোঝানোর জন্য রাদারফোর্ড হচ্ছে এই থার্ড কথাটা বলছে, যে আমরা জানি সৌরজগৎ কি, সূর্য হচ্ছে আমাদের সেন্টারে থাকে, সূর্য হচ্ছে আমাদের সেন্টারে থাকে, এখানে সান থাকে, এর চারপাশে হচ্ছে আমাদের গ্রহগুলো ঘুরতেছে, চারপাশে গ্রহগুলো ঘুরতেছে। ঠিক আছে, আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এভাবে হচ্ছে ঘুরতেছে। তো তিনি বলছে আমাদের এই পরমাণুর যে গঠন এটা হচ্ছে এই সোলার সিস্টেমের মতো, যে হচ্ছে কেন্দ্রে আমাদের যেমন সোলার সিস্টেমে যেমন সান থাকে, এখানে নিউক্লিয়াস আছে, এর চারপাশে গ্রহ ঘুরে, এভাবে হচ্ছে আমাদের অ্যাটমের ক্ষেত্রে এর চারপাশে হচ্ছে ইলেকট্রন ঘুরে। তো তিনি এই কথাটা বলছে যে কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো আবার তারপর কি বলছে, কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ততগুলো ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। প্রোটন ইলেকট্রনের চার্জ হচ্ছে সমান, প্রোটনের চার্জ যত ইলেকট্রনের চার্জ তত, কিন্তু অপোজিট, প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের একটা অ্যাটমের সেন্টারে যতটুকু পজিটিভ চার্জ আছে, তার বাইরে যে ইলেকট্রন ঘুরতেছে সেখানে ঠিক আহ, ততটুকুই নেগেটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে আমার পরমাণুর মোট চার্জ যেটা সেটা কিন্তু জিরো হয়ে যায়। ঠিক আছে, কোনো চার্জ শূন্য থাকে, সামগ্রিকভাবে আমাদের পরমাণু হচ্ছে চার্জ শূন্য। আচ্ছা, এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি বলছে? ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস ধনাত্মক চার্জবাহী কেন? কারণ আমরা একটু আগে পড়ছি নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন। আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই, এটা চার্জ নিরপেক্ষ। তাহলে এই দুইটা মিলে নিউক্লিয়াসটা আসলে কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে, কারণ প্রোটনের পজিটিভ চার্জের কারণে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ থাকবে। আচ্ছা, আর ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। এই দুইটার মধ্যে তাহলে আমাদের নিউক্লিয়াসটা যেটা, এটা হচ্ছে পজিটিভ, এর চারপাশে যে ইলেকট্রন ঘুরতেছে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ অবশ্যই যেহেতু অপোজিট চার্জ, তারা অবশ্যই একটা একটাকে আকর্ষণ করে। অর্থাৎ নিউক্লিয়াসটা কি করে? ইলেকট্রনটাকে তার কেন্দ্রের দিকে টানে, কেন্দ্রের দিকে টানতেছে। এই যে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর আমরা জানি কোন একটা জিনিস, কোন একটা পয়েন্টকে সেন্টার করে চারপাশে ঘুরতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান থাকতে হবে। কেন্দ্রমুখী বল ছাড়া কখনোই কোন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের চারপাশে ঘুরবে না। তাহলে এই যে ইলেকট্রন যে চারপাশে ঘুরতেছে, এটা রিজন হচ্ছে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে এই তড়িৎ চুম্বক বল, বা হচ্ছে আমাদের যে আকর্ষণ বল আছে সেটা। এই বলটা হচ্ছে কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে কিসের জন্য? পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষ বল আছে, এই মহাকর্ষ বলের কারণে সূর্য হচ্ছে পৃথিবীকে তার দিকে টানতেছে। এই যে কেন্দ্রমুখী বল, এটার কারণে পৃথিবী চারদিকে ঘুরে। সিমিলারলি এই নিউট্রন, নিউক্লিয়াস এবং হচ্ছে ইলেকট্রন, এদের মাঝখানে যে হচ্ছে
তাদের চার্জের জন্য অপোজিট চার্জের জন্য যে কেন্দ্রমুখী বলটা ক্রিয়েট হচ্ছে এটার জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। এই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম রাদারফোর্ড হচ্ছে তার মডেলকে কিসের সাথে তুলনা করছে? সৌরজগতের সাথে তুলনা করছে। এই জন্য রাদারফোর্ডের যে মডেলটা এটার আরেকটা নামই হয়ে গেছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। এটার নাম অনেক সময় কিন্তু বলা হয় বিভিন্ন কোয়েশ্চেনে যে সৌর মডেল ব্যাখ্যা করো বা হচ্ছে সোলার সিস্টেম মডেল ব্যাখ্যা করো। তো সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বললেই বুঝে নিতে হবে এটা রাদারফোর্ডের মডেলের কথা বলা হয়েছে। আচ্ছা, আবার এই যে নিউক্লিয়াসের যে ধারণাটা অর্থাৎ যে পরমাণুর কেন্দ্রে যে হচ্ছে একটা ভারী বস্তু থাকে যেটার নাম তিনি এই যে নিউক্লিয়াস যে নামটা এটি কিন্তু সর্বপ্রথম রাদারফোর্ডই দেন। এই নিউক্লিয়াসের আইডিয়াটা সবার প্রথম রাদারফোর্ড নিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য যে নিউক্লিয়াস সম্পর্কে প্রথম কি ধারণা দেন সে আর্নেস্ট রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টের মাধ্যমে। এই নিউক্লিয়াসের ধারণা প্রদান করার কারণে তার মডেলে আরেকটা নাম হয়ে গেছে নিউক্লিয়ার মডেল। তাহলে রাদারফোর্ডের যে মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এটার হচ্ছে আরেকটা নাম আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে সৌর মডেল, সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল, অথবা এটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। নিউক্লিয়ার মডেল। তো এই সবগুলো নামই কিন্তু আমাদের একটু জানা থাকতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ছবিটা যদি আমরা খেয়াল করি যে হচ্ছে রাদারফোর্ড মডেলের একটা ছবি দেখানো আছে। আমাদের এই যে সেন্টারে এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন। এই হচ্ছে আমাদের সেই ভারী জিনিসটা। এর চারপাশে ইলেকট্রনগুলো হচ্ছে ঘুরতেছে। ইলেকট্রনগুলো ঘুরতেছে। তাহলে এই যে এইগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে যেটা আমাদের রাদারফোর্ড বলছে। আর ঘুরতেছে যে এই যে আমরা একটা এই যে লাইন দেখতেছি যে লাইনটা ধরে হচ্ছে ইলেকট্রনটা ঘুরতেছে এইগুলোকে বলা হয় হচ্ছে কক্ষপথ। যদিও রাদারফোর্ড এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কিভাবে ঘুরতেছে এটা সম্পর্কে কোনো ক্লিয়ার আইডিয়া দেন নাই, উনি কিছু বলেন নাই। কিন্তু তার একটা সীমাবদ্ধতা যেটা আমরা হচ্ছে নেক্সট এপিসোডে আমাদের এই পরমাণুর গঠন সম্পর্কিত যে নেক্সট সেকেন্ড এপিসোড সেটা আমরা দেখব। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকের মতো বিদায়। আমাদের নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।